তো আগের যে ভিডিওটা তোমাদের ইউটিউবে আমি আপলোড করেছিলাম সেখানেই তোমরা লক্ষ্য করলে দেখবে আমি শব্দের প্রতিফলনের সূত্র পর্যন্ত পড়িয়েছিলাম। যদি মনে না থাকে আরেকবার দেখে নিতে পারো। তো এই ব্যবহারিক প্রয়োগ থেকে হচ্ছে আমি আজকে এখানে কন্টিনিউ করছি। তো কাকে বলে শব্দের প্রতিফলন জিনিসটা কি ওই ভিডিওতে বলেছিলাম। সূত্র আছে প্রতিফলনের, আলোর যেমন প্রতিফলনের সূত্র পড়েছিলে ঠিক তেমনি সেম পুরো সূত্র এখানে আছে। এমনি নিজেরা বই দেখেও পড়তে পারো বা ওই ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো। তো ওই প্রতিফলনকে কাজে লাগিয়ে এখানে হচ্ছে আমরা যেটা দেখি, ডাক্তারের চেম্বারে গেলে স্টেথোস্কোপ দিয়ে আমাদের যেটা হার্টবিট যেটা হচ্ছে মাপা হয়, দেখা হয়, সেই স্টেথোস্কোপ হচ্ছে প্রতিফলনের সবচেয়ে ভালো একটা ব্যবহারিক প্রয়োগ। তো এখানে আমরা পড়েছিলাম কি শব্দের প্রতিফলনের জন্য একটা প্রতিফলক দরকার, যেমন আলোর প্রতিফলনেরও ক্ষেত্রে হয় তেমনি শব্দের প্রতিফলনের ক্ষেত্রেও একটা প্রতিফলক দরকার হয়। শুধু কি প্রতিফলকটা হচ্ছে যেন খুব বড় হতে হবে, কারণ শব্দ তরঙ্গ আলোর তরঙ্গ থেকে হচ্ছে বড় হয়। এটা আমি আগের ভিডিওতে বলেছি, তাও এখানে আরেকবার বলে দিলাম, অনেকদিন গ্যাপে যেহেতু ভিডিও আপলোড করছি। তো এখানে কি হচ্ছে, স্টেথোস্কোপে কি হয় আমরা দেখেছি দুটো এরকম নল টাইপের ডাক্তারবাবু হচ্ছে কানে দিয়ে থাকে, আর স্টেথো যেটা হয় সেটা আমাদের হার্টের ওপরে হার্টবিট মাপার জন্য দেওয়া থাকে। তো ভেতরে আমাদের শরীরের ভেতরে হার্টটা তো চলছে, তো ওখান থেকে যে ওয়েভটা বা তরঙ্গটা, ওখানে হচ্ছে হার্ট আমাদের শব্দের উৎস বা শনকের মতো কাজ করে। সেখান থেকে যে শব্দ তরঙ্গ, স্টেথোটা হচ্ছে প্রতিফলকের কাজ করছে, ওখানে এসে বাধাপ্রাপ্ত হয়ে কি হচ্ছে, তার ওই হার্টের যে যে শব্দ যেটাকে কোনো বড় জায়গায় কোনো বড় জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে এখানে স্টেথো যেটা, সেখানে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের কানে যেটা এসে পৌঁছচ্ছে, যেটাকে আমরা প্রতিধ্বনি বলছি, সেটা আমরা এই যে এখানে পড়বো, নিচেই আছে। আমি যেটা তোমাদেরকে এখানে বলতে যাচ্ছি, ধরো এই তো স্টেথো, এমনি জাস্ট বোঝানোর জন্য দেখো এখানে আমি স্টেথো কিছু আঁকছি না, এইরকম একটা গোল টাইপের জিনিস। তো স্টেথো যেটা হয় সেটা কি হয়, আমাদের হচ্ছে হার্টের ওপরে বুকের ওপরে আমাদের ধরা হয়, দিয়ে এরকম দুটো নল থাকে না ডাক্তারবাবুর কানে যেটা থাকে। তো এই জায়গায় এই স্টেথো যেটা, এটা এখানে প্রতিফলকের উপর কাজ করছে, প্রতিফলকের মতো আর কি। হার্টবিটটা কি হচ্ছে, ওখান থেকে ওটা হচ্ছে শব্দের উৎস, ওখান থেকে ওটা যেহেতু হার্টটা পাম্প হচ্ছে, সেই শব্দটাই হচ্ছে আমরা এখানে শুনি, মিনিটে কতবার হচ্ছে সেটা দেখে আমরা বলি হার্টবিট কত। তো সেই শব্দ তরঙ্গ যখন এইরকম একটা বড় প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে কি হচ্ছে, প্রতিধ্বনির আকারে এই ডাক্তারবাবুর কানে এসে পৌঁছচ্ছে, দিলে তখন কি হয়, হার্টবিট যেটা সেটা আমরা শুনতে পাই। প্রতিধ্বনি জিনিসটা কি তোমাদের এখানেই পরেই আছে, সেটা আমি বলবো। তো যাই হোক, এখানে তোমরা এইটুকু জেনে রাখো, স্টেথোস্কোপ হচ্ছে শব্দের প্রতিফলনের একটা ব্যবহারিক প্রয়োগ। আরেকটা বলেছে কথা বলার নল, স্পিকিং টিউব আর কি। দূর থেকে কথা বলার জন্যে লম্বা ফাঁপা ধাতব নল ব্যবহার করা হয়। এমনি তোমরা দেখবে আমরা নিজেরাও এমনি করে থাকি, এরকম কোনো একটা কাগজকে ধরো, এখানে আমি এই খাতাটাকেই ধরো, এইভাবে হচ্ছে মুড়ে এরকম এর একদিকটায় হচ্ছে এরকম একদিকে দেখবে তোমরা হচ্ছে যদি দূরে কথাটাকে দূরে পাঠানোর জন্য এরকম খাতাটাকে মুড়ে এমনি বললে যতটা না শোনা যাবে, এরকম মুড়ে এরকম এর একদিকে দিয়ে যদি কথা বলো, তখন দেখবে যে সেটা হচ্ছে একটু দূর অবধি যাচ্ছে। বা দূর থেকে কোনো কথা শোনার জন্য হয়তো ভালো শুনতে পাচ্ছি না, আমরা কানের পেছনে হচ্ছে এরকম হাত দিয়ে রাখি, এখানে কানের পেছনেই হাত হচ্ছে প্রতিফলকের হচ্ছে কাজ করে। ওই যে বলেছে বড় হল ঘরে বক্তৃতা শোনার জন্য হচ্ছে প্রতিফলক ব্যবহার করা হয়। দূর থেকে আসা ক্ষীণ শব্দ শুনতে আমরা হাতের তালুকে কানের কাছে পেছনে হচ্ছে ধরি, এটা আমরা প্রায় করে থাকি, কিন্তু অত ভেবে দেখিনি যে এই কারণে করা হয়। তো যাই হোক, যেখান থেকে শব্দ আসছে সেই শব্দের তরঙ্গের পথে যদি কোনো বড় কোনো বাধা প্রতিফলক থাকে, কোনো বাধা দেওয়ার জিনিস থাকে, সেই জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে শব্দ তরঙ্গটা কি হবে, আবার যখন হচ্ছে ফিরে আসছে সেটাকেই হচ্ছে আমরা কি বলবো না, তখন যে আমরা শব্দটা শুনতে পাচ্ছি সেটাই হচ্ছে প্রতিধ্বনি। প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে যখন ফিরে আসছে সেটাই হচ্ছে প্রতিধ্বনি। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এখানে এই জিনিসগুলো হচ্ছে করা হয়। তো প্রতিধ্বনি তাহলে কাকে বলে, দেখো এখানে বলা আছে, কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে এবং স্পষ্টভাবে যখন শ্রোতার কানে এসে পৌঁছায়, সেই প্রতিফলিত শব্দটাকে মূল শব্দের প্রতিধ্বনি বলে। সবচেয়ে ভালো উদাহরণ তোমরা নিজেরাও দেখেছো, কোনো ফাঁকা ঘর, হল ঘর হতে হবে এরকম কোনো মানে নেই, হল ঘর হলে একটু ভালো হয়, যত বড় ঘর হবে তত একটু ভালো শব্দটা বোঝা যায়। কিন্তু এমনিও দেখবে
নিজেদের বাড়ির যে রুমগুলো সেখানেও যদি কোনো জিনিসপত্র না থাকে, এই কারণেই হবে, যদি ফাঁকা না থাকে, বেশি জিনিস থাকলে কি হয়, শব্দ তরঙ্গ ওইসব জিনিস কি করে, শব্দ তরঙ্গগুলোকে শুষে নেয়। তাই জন্য সেখানে কি হচ্ছে, আর প্রতিধ্বনি বা ইকো আমরা শুনতে পাই না। এই প্রতিধ্বনিকে ইংলিশে হচ্ছে ইকো বলা হয়। কিন্তু ফাঁকা যখন থাকে ঘরটা, তখন কি হয়, উৎস যেটা মানে যেখান থেকে শব্দ তরঙ্গটা উৎপন্ন হলো, সেই শব্দ তরঙ্গ উৎপন্ন হয়ে কি হচ্ছে না, দূরের কোনো সে দেওয়াল হতে পারে, বা ধরো এই যেখানে উদাহরণ দেওয়া আছে তোমাদের, কোনো উঁচু পাহাড় হতে পারে, দেওয়াল হতে পারে, নদীর পাড় হতে পারে, যাই হোক না কেন, কিন্তু বড় হতে হবে। কারণ আমি বললাম আলোর তরঙ্গের থেকে শব্দ তরঙ্গ হচ্ছে কি হয়, বড় হয়, দৈর্ঘ্যে বড়। তাই জন্য শব্দের প্রতিফলনের জন্য, এটা একটা পার্থক্য বলতে পারো, শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলকটা কিন্তু একটু বড় হতে হবে। খুব ছোট জিনিস হলে কিন্তু সেখানে প্রতিফলন হবে না, ঠিক আছে। মানে দেওয়ালে একটা শব্দ যত না ভালো প্রতিফলন হবে, তুমি যদি বলো যে উৎস থেকে, যেখান থেকে শব্দ উৎস, সেই শব্দ তরঙ্গ যে পথে অগ্রসর হচ্ছে তার সামনে একটা ছোট চেয়ার রেখে দিলাম, তাহলে কিন্তু ভালো প্রতিফলন হবে না। কারণ চেয়ার একটা ছোট জিনিস, সেখানে যত ভালো না হবে। একটা বড় যদি আলমারি রেখে দাও, সেটা অনেক বড় জিনিস, তো সেক্ষেত্রে কি হবে, প্রতিফলনটা ভালো হবে। মানে আমি এমনি তাও এখানে একটু বোঝার জন্য বলছি। ধরো এটা শব্দের উৎস, ঠিক আছে, এটা হচ্ছে শব্দের উৎস। তো এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে, তরঙ্গের আকারে অগ্রসর হচ্ছে। এর পথে এখানে কি বললাম, একটা ছোট হচ্ছে তোমার ধরো চেয়ার, এটা চেয়ার, ঠিক আছে। এখানে কি হবে, এই শব্দ তরঙ্গ চেয়ার একটা ছোট জিনিস, এখানে কিন্তু ভালো প্রতিফলন হচ্ছে, এটা ভালো প্রতিফলক হিসেবে কাজ করবে না। তাই এখানে কিন্তু আমরা প্রতিধ্বনি নাও শুনতে পেতে পারি। কিন্তু এখানে যদি একটা এরকম বিশাল বড় একটা কিছু থাকে, ধরো আলমারি ধরলাম, এখানে কিন্তু এটা যেহেতু একটা বড় জিনিস, এখানে কিন্তু প্রতিফলনটা ভালো হবে, কারণ এটা একটা বড় জিনিস হওয়ার জন্য এটা হচ্ছে প্রতিফলক হিসেবে ভালো কাজ করছে, ঠিক আছে। তো এই জিনিসটাই বলতে চাইছি, যে শব্দর উৎস যেদিকে অগ্রসর হচ্ছে, সে তার পথে প্রতিফলক কিন্তু, যেহেতু শব্দ তরঙ্গ হচ্ছে বড় আলোর তরঙ্গের থেকে, তাই প্রতিফলকটাকে অবশ্যই বড় হতে হবে। তো এই শব্দ উৎস থেকে তাহলে শব্দ তরঙ্গ এই পথে অগ্রসর হয়, প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে আবার ফিরে এলো। তো ফিরে এসে তাহলে মূল শব্দ থেকে আমরা এই আবার যখন শব্দটা ঘুরে শুনতে পাই, সেটাকেই আমরা ইকো বা প্রতিধ্বনি বলি। কোনো ফাঁকা ঘরে যখন আমরা চিৎকার করি, দেখবে চিৎকার হোক বা কোনো কথা হোক, দুবার আমাদের কানে আসে। মানে প্রথমে তো আমরা যেই মুহূর্তে কথাটা বলছি সেটা তো শোনা যাচ্ছেই, তার কিছুক্ষণ পরে কয়েক সেকেন্ডের মধ্যে ওই একই কথা আমরা আবার শুনতে পাই। তো এই জিনিসটাই হচ্ছে প্রতিধ্বনি। এখানে এবার কি বলেছে দেখো, এই কথাগুলোই বলেছে। একটা ফাঁকা হল ঘরের মধ্যে দাঁড়িয়ে আমরা যখন চিৎকার করে হ্যালো বলি, বা যাই বলতে পারো, তাহলে কিছুক্ষণ পর আমরা হ্যালো শব্দটা আবার শুনতে পাই। আমাদের উচ্চারিত হ্যালো শব্দটা হল ঘরের দেওয়ালে প্রতিফলিত হয়ে আমাদের কানে আসে। এই প্রতিফলিত শব্দটি প্রতিধ্বনি সৃষ্টি করে। এই যে প্রতিফলনের ফলে ওই মূল শব্দ থেকে ওই একই জিনিস আমরা আবার যে শুনতে পাচ্ছি, এই ঘটনাটাই হচ্ছে প্রতিধ্বনি। এই যে মূল শব্দ থেকে পৃথকভাবে এবং স্পষ্টভাবে শ্রোতার কানে এসে যখন পৌঁছায়, তাকে প্রতিফলিত এই শব্দটাকে আমরা মূল শব্দের প্রতিধ্বনি বলবো। তাহলে শক্ত পদার্থের তৈরি তল থেকে শব্দ প্রতিফলিত হয়ে প্রতিধ্বনি সৃষ্টি করে। নরম পদার্থের তল শব্দকে শোষণ করে, তাই শব্দের প্রতিফলন হয় না, প্রতিধ্বনি হয় না। মানে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা তো প্রতিফলককে অবশ্যই বড় হতে হবে, ছোট হলেও খুব একটা ভালো প্রতিফলক হিসেবে কাজ করতে পারবে না। 2 নম্বরকে একটু শক্ত হতে হবে, নরম জিনিস, যেমন এখানে তোমাদের এক্ষুনি উদাহরণে দেওয়া আছে, এখানে বোধহয় এখানে আছে না পরের পেজে আছে, যাই হোক, নরম জিনিস বলতে ধরো কুশান, ঠিক আছে, তো যেগুলো একটু নরম আর কি, সেই জিনিসগুলো কি হয়, শব্দকে শোষণ করে ফেলে। কিন্তু শক্ত জিনিস, মানে ধরো এই যে বললাম, কোনো যদি বড় টেবিল থাকে, কোনো কাঠের আলমারি হয়, এই যে শক্ত জিনিস যেগুলো, সেখান থেকে কিন্তু সেটা কিন্তু ভালো প্রতিফলক হিসেবে কাজ করে, তারা কিন্তু চট করে শব্দটাকে শোষণ করতে পারে না। এই গেল। তাহলে প্রতিধ্বনি হচ্ছে আমরা কাকে বলে জানলাম না, কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি মূল শব্দ থেকে পৃথকভাবে এবং অবশ্যই স্পষ্টভাবে না হয়ে যদি জড়িয়ে যায়, একটার সঙ্গে মূল
মূলের থেকে আমরা যদি প্রতিধ্বনিকে না আলাদা করতে পারি, সেটা আবার একটা অন্য জিনিস। আমরা অনুরণন আমরা পরের পেজে পড়বো আছে। তো ইকো কিন্তু প্রতিধ্বনি কিন্তু আমরা স্পষ্ট শুনতে পাবো, তাই জন্য স্পষ্টভাবে কথাটা কিন্তু বলতে হবে। শ্রোতার কানে এসে পৌঁছালে প্রতিফলিত এই শব্দটাকে আমরা মূল শব্দের প্রতিধ্বনি বলবো। আর দুটো কন্ডিশন হতে হবে, প্রতিফলককে অবশ্যই বড় হতে হবে, কারণ শব্দ তরঙ্গ কিন্তু আলোর তরঙ্গের থেকে বড় হয়। 2 নম্বর, প্রতিফলকটাকে একটু শক্ত হতে হবে, নরম জিনিস হলে কিন্তু ভালো প্রতিফলন হবে না। এই 2 গেল। আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, যে উৎস থেকে প্রতিফলন, যে প্রতিফলক তার দূরত্ব মিনিমাম হচ্ছে কত হতে হবে দিলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা জানার জন্য এই যে দেখো বলেছে, কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে একটা ন্যূনতম দূরত্ব থাকা প্রয়োজন। এই দূরত্বটা কত আমরা বের করব, এখনই তোমাদের বইতেই করে দেওয়া আছে, কিভাবে হয়েছে আমি বলবো। তার আগে একটা জিনিস জানতে হবে, শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ বলতে আমরা কি বুঝি। কিছুই না, খুব সোজা একটা জিনিস। এখানে দেখো লেখা আছে যে এই যে ধরো একটা শব্দের উৎস, যেখান থেকে শব্দটা ধরো উৎপন্ন হয়েছে, ধরো এরকম একটা জায়গা, এখান থেকে কিছু একটা, এখানে যা কিছু হতে পারে, কোনো একটা কম্পনশীল বস্তু আছে বা কিছু একটা আছে যেখান থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে, তো এটা শব্দের উৎস। এবার এখান থেকে এই যে ধরো প্রতিধ্বনি শোনার জন্য আমরা কি বলেছি, একটা প্রতিফলক লাগবে, তবেই তো শব্দ তরঙ্গ ওই প্রতিফলকে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে, তবে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। কিন্তু মিনিমাম এদের মধ্যে দূরত্ব কত হলে তবেই আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, তার একটা নিয়ম আছে। তো এই নিয়মটা জানার আগে, শ্রুতি নির্বন্ধ আমরা কাকে বলছি না, কোনো শব্দ কানে পৌঁছানোর পরে মস্তিষ্কে ওই শব্দের রেশ বা অনুভূতি যে সময়কাল ধরে থাকে তাকে আমরা শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ বলি। মানে ধরো আমি এই যে কথা বলছি, আমরা তো কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি, আসলে এই যে টাইমটা, এই যে শব্দের রেশ হচ্ছে 1-10 সেকেন্ড থাকে প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে। আবার শব্দের রেশ কিন্তু এই সময়টা কিন্তু একই নয়, এটা ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে, যেমন ধরো বন্দুকের শব্দ বা এই যে আমি তালি দিলাম হাততালির শব্দ, এটা 1-10 সেকেন্ডটা তো খুব কম একটা সময়, মানে সেকেন্ড, তার আবার 10 ভাগের 1 ভাগ, মানে 1 সেকেন্ডটাই আমরা বুঝতে পারি না। ঠিক আছে, ঘড়ির কাঁটায় যেরকম টিকটিক করে ঘুরে, এই একটা ঘুরলো মানে 1 সেকেন্ড, সেই 1 সেকেন্ডটাই আমরা এত কম সময় যে আমরা মাপতে পারি না, তার আবার সেই 1/10, মানে বুঝতে পারছো মানে কত মাইক্রো সেকেন্ড, মানে কত কম সময়। তাই জন্য হয়তো আমরা এতটা কম সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে, মানে এই যে আমি কথা বলছি তোমরা জিনিসটা শুনতে পাচ্ছ, শোনার সাথে সাথেই কিন্তু মস্তিষ্কে ওই শব্দটা কিছুক্ষণের জন্য থাকে, সেটা খুবই একটা কম সময়, তাই জন্য আমরা ওই পার্থক্যটা হয়তো বুঝে উঠতে পারি না। কিন্তু এই সময়টা বলছে, মানে কোনো একটা উৎস থেকে যে শব্দটা আমরা মানে উৎপন্ন হচ্ছে, সেই শব্দ বা সেই এই যে ধরো এখানে বন্দুকের শব্দ হোক বা হাততালির শব্দ হোক, এই জিনিসগুলো যেগুলো খুব ছোট ক্ষণস্থায়ী, সেইগুলো 1-10 সেকেন্ড থাকে। যেগুলো হচ্ছে বোধগম্য একমাত্রিক বা মনোসিলেবল যাকে আমরা ইংলিশে বলি, সেগুলো কতক্ষণ থাকে না, এখানে দেখো দেওয়া আছে 1/5 সেকেন্ড। যেগুলো দ্বিমাত্রিক মানে ডাইসিলেবল, এই যে বিউটি, ঠিক আছে, মাইক্রো মানে দুটো ভাগে, সিলেবল তো তোমরা শিখেছো ছোট ক্লাসে, আমার এখানে বলার কিছু নেই। তো এরকম জিনিসগুলো, এটা হচ্ছে 2/5 সেকেন্ড আমাদের মস্তিষ্কে রেস্ট থাকে। আর যেটা ট্রাইসিলেবল, ধরো বিউটিফুল, ঠিক আছে, পেন্সিল যেমন ধরো মানে তোমার ডাইসিলেবল মানে দ্বিমাত্রিক, তেমনি ধরো পেন একটা মনোসিলেবল। তো যত কম মানে ক্ষণস্থায়ী, তার রেস হচ্ছে মস্তিষ্কে কম সময় থাকছে। বিউটিফুল ট্রাইসিলেবল, এই কথাটা বলার পর কিন্তু মস্তিষ্কের রেসটা একটু বেশিক্ষণ থাকছে। এই যে 3/5 সেকেন্ড মানে একটু বোঝাই যাচ্ছে এটা একটু বড়, মানে সময়টা একটু বেশি। তো এই জিনিসগুলো এই কারণে এখানে বলা আছে, শব্দের কোনটা কীরকম শব্দ তার উপর ডিপেন্ড করে আমরা এখানে প্রতিফলকের দূরত্ব কত হওয়া উচিত সেটা আমি হচ্ছে এখানে মানে আমরা এখানে ক্যালকুলেট করব। তো ঠিক আছে, তো এখানে দেখো ক্যালকুলেট করার আগে দেখো এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এ ধরো কিছু একটা কথা বলছে, এখানে মানুষই হচ্ছে উৎস, এখান থেকে এটা একটা প্রতিফলক, এখানে একটা কিছু আছে ধরো বড় জিনিস। তো এই মানুষ যে কথা বলছে, এর থেকে যে উৎপন্ন শব্দ সেটা কি হবে, এই প্রতিফলকে এসে বাধাপ্রাপ্ত হয়ে এই একই কথা আমরা আবার এখানে আসবে, ঘুরে আমরা শুনতে পাবো। তাহলে এই মানুষ আর এই যে প্রতিফলক, এর মধ্যে মিনিমাম দূরত্ব কতটা হতে হবে, ন্যূনতম একটা দূরত্ব আছে, যার এই যে বলেছে দেখো
একমাত্রিকের ক্ষেত্রে এইটা, দ্বিমাত্রিকের ক্ষেত্রে এটা, ত্রিমাত্রিকের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা, আর যদি ন্যূনতম ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে 16.6। তো প্রত্যেকটা শব্দের উপর ডিপেন্ড করছে দূরত্বটা কত হতে হবে। তো এই জিনিসটা এখানে কিভাবে হচ্ছে বের করেছে না, এই যে আমাদের মস্তিষ্কে তোমরা একটা জিনিস খেয়াল করেছো হয়তো, যখন ধরো এমনি কথায় বলছি, ধরো ভরা ক্লাস 100 জন প্রেজেন্ট, দিয়ে সবাই হয়তো এতই কথা বলছে যে কেউ কারোর কথা কিন্তু আমরা তখন কি হয় বুঝতে পারি না, সেখানে একটা ক্যাওস টাইপের মানে বিশৃঙ্খলা টাইপের সৃষ্টি হয়। তো সেই জিনিসটাই কিন্তু মানে এই কারণে হয়, মানে ধরো আমি যে কথাটা বলছি তা সেই শব্দের রেস তো আমার মস্তিষ্কে কিছুক্ষণ থাকবে, তো আমার পরে পরে সাথে সাথেই হয়তো আরেকজন আরেকটা কথা বলছে, তো সেখানে কি হয় আমরা একটার সঙ্গে আরেকটার কিন্তু পার্থক্য করতে পারি না। তার কারণ এটাই, এই শব্দে নির্বন্ধের জন্য। যদি শুধু আমি কথা বলি, তোমরা সবাই চুপ থাকো, এখানে কিন্তু এই জিনিসটা হবে না। আমি পরপর পরপর বলছি, তোমরা কিন্তু শুধুই শুনতে পাবে। কিন্তু আমার সাথে সাথে আরও 100 জন যদি ওই একই তালে একই সময়ে আরও 50টা কথা বলে, 100টা কথা বলে, তো সেখানে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। সেখানে শুধু এইটুকু আমরা বুঝতে পারি একটা শোরগোল হচ্ছে, একটা চিৎকার হচ্ছে। আমরা কিন্তু কোনো কথাই তখন বলি না যে তোমরা সবাই চুপ করো, কিছু শোনাই যাচ্ছে না। তোমরা নিজেরাও বলো যে আমরা কিছুই শুনতে পাচ্ছি না। তো তার কারণ এটাই, কারণ একটার সঙ্গে আরেকটা শব্দের আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। তো তাই জন্য কিন্তু দুটো শব্দ, যেটা আমরা এই যে অনুরণন আমরা এক্ষুনি পড়বো, এরপরেই জাস্ট ওই জিনিসটাই আছে। আচ্ছা, এখানে যেটা বলছিলাম, এখানে আমরা কিভাবে বের করব যে মিনিমাম প্রতিফলক আর উৎসের মধ্যে দূরত্ব কত। তো কিভাবে বের করেছে দেখো, ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে আমরা এক্ষুনি পড়লাম শব্দ নির্বন্ধ 1/10 সেকেন্ড, মানে ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড উৎপন্ন হওয়ার 1/10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। এবার বলেছে শব্দের উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে ধরা যাক ডি, মানে এখান থেকে উৎস হচ্ছে এই মানুষ, আর প্রতিফলক এখানে, মনে করছি এদের মধ্যে দূরত্ব কি ডি। ডি একটা দূরত্ব, ডির মান কত সেটা আমরা এখনই বের করব। এবার দেখো, প্রতিধ্বনি শুনতে গেলে শব্দ তরঙ্গকে 2D দূরত্ব অতিক্রম করতে হবে। কেন? এখান থেকে শব্দ উৎপন্ন হলো, শব্দ তরঙ্গ এই ডি দূরত্ব হচ্ছে অতিক্রম করবে, প্রতিফলকে বাধাপ্রাপ্ত হবে, আবার ডি দূরত্ব অতিক্রম করবে, এই মানুষের কাছে আসবে। মানে আমরা প্রতিধ্বনি, এখানে যদি ধরো তুমি দাঁড়িয়ে থাকো, নিজেকে কল্পনা করো তুমি কথা বলছো, সেই শব্দ তরঙ্গ এখানে অগ্রসর হয়ে এই প্রতিফলকে বাধাপ্রাপ্ত হলো, এটা ডি দূরত্ব প্রথমে গেল, আবার ডি দূরত্ব উল্টো দিকে প্রথমে এদিকে গেল, তার এখানে বাধাপ্রাপ্ত হলো, আবার শব্দ তরঙ্গ এই একই দূরত্ব মানে আবার ডি, তাহলে এদিকে একবার গেল ওই ডি, আবার ফিরে এলো ডি, মানে 2D দূরত্ব কিন্তু শব্দ তরঙ্গকে অতিক্রম করতে হচ্ছে। সেই শব্দ তরঙ্গ যখন তোমার কাছে ফিরে আসছে, তুমি ওই যে কথাটা প্রথমে বলেছিলে তার প্রতিধ্বনি শুনতে পেলে। তাহলে আমি বলতে পারি যে এখানে প্রতিধ্বনি শোনার জন্য শব্দ তরঙ্গকে 2D দূরত্ব অতিক্রম করতে হবে। এখানে ছবি দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো, সেটাই বলেছে। তো শব্দের উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে ধরা যাক হচ্ছে ডি। ঠিক আছে, এই দূরত্বটাকে ডি ধরেছে। তো এখানে আমাদেরকে কিন্তু অ্যাকচুয়াল 2D দূরত্ব শব্দ তরঙ্গকে অতিক্রম করতে হচ্ছে আমরা প্রতিধ্বনি শুনতে গেলে। এবার বায়ুতে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড, এটা ধরে নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে তোমরা দেখবে যদি কিছু না দেওয়া থাকে তখন তোমরা 332 ধরবে, কোথাও কোথাও আবার 331, 330ও দেওয়া থাকে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে, যদি অঙ্কতে উল্লেখ থাকে তোমরা সেটা ধরে অঙ্ক করবে, নাহলে কিন্তু 330 বা 32 এরকমই জেনারেলি থাকে। তো এটা বায়ুতে শব্দের বেগ, মানে এটা হয়, এটা মেপে দেখা হয়েছে, সেটা বলা আছে, এটা একটা স্ট্যান্ডার্ড। তো বায়ুতে শব্দের বেগ যদি 332 মিটার পার সেকেন্ড হয়, মানে 1 সেকেন্ডে শব্দ 332 মিটার এই ডিস্টেন্সটা অতিক্রম করছে। তো এই দূরত্ব কত তো আমরা জানি না, তো মোটামুটি সেকেন্ডে 332 মিটার করে যাচ্ছে, তাহলে মিনিমাম এই দূরত্বটাকে হচ্ছে কত হতে হবে না 332 ইন্টু এই টোটাল যে দূরত্বটা, এটা হচ্ছে 2D, মানে শব্দ তরঙ্গকে 2D দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে 2D সমান আমরা কি বলতে পারি, 332 ইন্টু 1/10, 1/10 ইন্টু 1/10 কেন করলাম না, ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে এখানে শব্দ নির্বন্ধ 1/10, যখন একমাত্রিক শব্দের ক্ষেত্রে হবে সেক্ষেত্রে আমরা শব্দ নির্বন্ধ দিয়ে সবসময় হচ্ছে শব্দের বেগের সাথে, বায়ুতে শব্দের বেগ যত সেটা হচ্ছে গুণ করে করে আমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ডি এর মানটা বের করব। এই জন্য বলেছি প্রত্যেক শব্দের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম দূরত্ব আর মানে প্রতিফলক আর উৎসের ন্যূনতম দূরত্ব এক হবে না, প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে আলাদা। তো এইভাবে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে বের করা আছে।
তো এখানে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে বেরিয়েছে 16.6, একমাত্রিক শব্দের ক্ষেত্রে বেরিয়েছে 33.2, প্রত্যেক ক্ষেত্রে দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ 2/5 এখানে 66.4, আর ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ হচ্ছে 3/5, তাই জন্য 99.6। তো আরেকটা জিনিস এখানে বলে দিই, তোমরা এমনি দেখবে নর্মাল আমরা কিন্তু বাড়িতে যখন থাকি আমাদের বাড়ির ভেতরে কিন্তু আমরা ইকো শুনতে এই কারণে পাই না। তাহলে ন্যূনতম ধরো ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে আমরা দেখলাম 16.6 মিটার, এটা মানে এই উৎস আর প্রতিফলকের মধ্যে ন্যূনতম 16.6 মিটার দূরত্ব থাকতে হবে, গ্যাপ, তবেই আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। তো আমাদের নর্মাল বাড়ি কিন্তু এত ঘরের যে একটা ঘরের যে দৈর্ঘ্য হয় ধরো এত বড় তো হয় না, খুব কম, ছোট হয়, এর থেকে ছোটই হয়। তো এই কারণে কিন্তু আমরা এখানে কোনো ইকো শুনতে পাই না। কিন্তু হল ঘরে বা ধরো তোমাদের যে ক্লাসরুম হয় সেখানে কিন্তু আমরা ইকো শুনতে পাবো, কারণ সেখানে ক্লাসরুম অনেক বড় হয়, তোমরা দেখেছো আমাদের নর্মাল বাড়িতে যে রুম হয় তার থেকে ক্লাসরুম অনেক বড়। তো সেই হিসেবে সেখানে কিন্তু আমরা এখানে হচ্ছে শুনতে পাই। এই যেখানে বলে দেওয়া আছে সাধারণ মাপের ঘরে দুটি বিপরীত দেওয়ালের মাঝের দূরত্ব 16.6 মিটারের কম থাকে, তাই ঘরের মধ্যে কোনো ক্ষণস্থায়ী বা বোধগম্য শব্দ সৃষ্টি হলে তার প্রতিধ্বনি কিন্তু আমরা শুনতে পাই না। ঠিক আছে, তো এটা এইভাবে গেল। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে ন্যূনতম হচ্ছে উৎস আর প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, এটা এইভাবে হচ্ছে এখানে বের করা হয়েছে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের শব্দের অনুরণন জিনিসটা কি সেটা হচ্ছে বলছি।